ইরান বোমা বানিয়ে ফেলেছে অথবা যে কোনো সময় বোমা একদম রেডিমেড তৈরি করে ফেলতে পারে। এই জন্যই তারা আর এনপিটি তে থাকতে চাচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে আণবিক বোমার হামলা করতে পারে। ডোনাল্ড ট্রাম্পের সেন্টিমেন্টে কি আছে বা মেজাজে কি আছে এটা আমরা বুঝি। এটা আমি যাচ্ছি পরে ব্যাখ্যায়, কিন্তু এর আগে দুটো ঘটনা ঘটে গেছে। এই খুবই সিগনিফিক্যান্ট ইস্যু, সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট অলরেডি টেকেন প্লেস। এটা হলো এই এক, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে আণবিক বোমার হামলা করতে পারে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট যখন এই স্টেটমেন্ট দিয়েছেন, তখনই আমরা ইরানের পার্লামেন্ট একটু নড়ে চড়ে বসেছি। এবং ইরানিয়ান পার্লামেন্টে একটা বিল এসেছে, পার্লামেন্টে একটা বিল এনেছেন এবং এই বিলটা বোধহয় পাশ করার পথে, বোধহয় আজকের শেষ বেলায় এটা পাশ হয়েছে কিনা, তা না হলে কালকে হয়ে যাবে। সেটা হলো ইরান এনপিটি থেকে বেরিয়ে আসবে, নন প্রলিফারেশন ট্রেডিং নিউক্লিয়ারের, এই এটা থেকে বেরিয়ে আসবে। এই পার্লামেন্ট ইরানিয়ান গভর্নমেন্টকে এই ক্ষমতা দিয়েছে। এক নম্বর। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ইরানিয়ান পার্লামেন্ট যেহেতু দিয়ে দিচ্ছে যে এনপিটি তে আর থাকার কোনো দরকার নাই, গভর্নমেন্টকে এই এখতিয়ার দিয়ে দিয়েছে, এটার একটা গুরুত্বপূর্ণ দিক আছে। আমার মনে হয় যে ইরান বোমা বানিয়ে ফেলেছে অথবা যে কোনো সময় বোমা একদম রেডিমেড তৈরি করে ফেলতে পারে। এই জন্যই তারা আর এনপিটি তে থাকতে চাচ্ছে না। কারণ ওই অর্গানাইজেশনে থাকলে তারা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কাছে তাদের জবাবদিহি করতে হয় যে তোমাদের নিউক্লিয়ার পাওয়ার ব্যারোমিটারে কতটুকু বেড়েছে কমেছে, তোমরা কি শান্তিপূর্ণ অবস্থাতে এটাকে রেখেছো নাকি এটাকে ওয়ার হেডে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো। এই যে বাধ্যবাধকতাগুলো থেকে ইরান বেরিয়ে আসতে চাচ্ছে বা বেরিয়ে গেছে বলতে পারে, যেহেতু পার্লামেন্টে এই বিলটা এসছে। ইট ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। এখানে সো আরেকটা যুদ্ধ জাস্ট হলো আমি যে একটু এখানে ক্লিয়ার জানতে চাচ্ছি, আপনি এই মানে যে সার্কামস্টেন্সিয়াল অবস্থান বুঝে আপনি মনে করতে চাচ্ছেন বা আপনি বুঝতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে অথবা খুব কম সময়ের মধ্যে ফেলবে, এটি আমার দর্শকের জন্য বোঝার প্রয়োজন আছে। আপনি এটি অনুভব করছেন, অনুধাবন করছেন? আমি খুব একটু সামলে বললাম, তার কারণ 1 বছর আগে আমি বলেছি যে আপনি হুম, লিখে রাখেন ইরানের হাতে বোমা আছে। এবং হুম। এই ইরান এই সক্ষমতা কনফার্ম করার পরেই কিন্তু পার্লামেন্টে বিলটা এনেছে যে তারা এনপিটি তে থাকতে চায় না। কারণ এনপিটি তে এনপিটিতে থাকাকালীন তারা এই নন ধরনের ঘোষণা দেওয়ার প্রলিফারেশন কোনো সুযোগ ট্রিটিতে নেই। আর থাকতে চায় না। হুম। তার মানে কি, ইরান তার পারমাণবিক সক্ষমতা ওই পর্যায়ে নিয়ে গেছে যে তারা যে কোনো সময় অ্যাটম বোমা বানাতে পারে বা অ্যাটম বোমা তাদের হাতে হয়ে গেছে। এখন তারা ফর্মাল ডিক্লারেশন দেওয়ার জন্যই কিন্তু পার্লামেন্টে, আমি যেটা অনুমান করি, যারা হুম। ইরানিয়ান পার্লামেন্টে বিলটাই এনেছে, এনপিটি থেকে বের হওয়ার এই বিলটাই এনেছে, তারা ইরান লাইকস টু ফর্মালি ডিক্লেয়ার দ্যাট দে হ্যাভ অলরেডি গট দ্য নিউক্লিয়ার বম্ব। এটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি আরেকটি ঘোষণা দেয় চিত্র হলো, তাহলে চিত্রটা কেমন হতে পারে? একটু যদি এখানেও বলেন, যদি ঘোষণা দেয় যে হ্যাঁ, আমরা। না, এই চিত্রটা যাওয়ার আগে আমাকে আরো কয়েকটা জিনিস বলে হুম। তারপরে চিত্রটাতে গেলে আলোচনাটা সুন্দর আচ্ছা, হবে ঠিক বলে আছে, আমি শিওর ধারণা করি। শিওর, প্লিজ। তো হ্যাঁ। এইবার, হ্যাঁ হ্যাঁ, এইবার আসেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলো হুম। বুঝতে হবে, কারণ আসলে দেশের যে যুদ্ধ বলেন, রাষ্ট্র ক্ষমতা বলেন, এগুলো নিয়ন্ত্রণ করে এক্স্যাক্টলি পলিটিক্স ফার্স্ট, তারপরে ইকোনমি। এগুলো ইকোনমি এবং পলিটিক্স, এইগুলোকে যুদ্ধ টুদ্ধ যা বলেন সবকিছু নিয়ন্ত্রণ করে। তো এইখানে একটা দিক, একটা জিনিস বলেন যে ডোনাল্ড ট্রাম্প যে বারবার বলে যুদ্ধে জিতে গেছি, ওই করছি সেই করছি, যদি তাই হয়, তার কথাই যদি মেনে নেই, তিনি কতগুলা আইল্যান্ডকে টার্গেট করেছেন, এগুলাতে উনি ল্যান্ড এন্ড সৈন্য নামাবেন, অর্থাৎ ভূমিতে আমেরিকান সৈন্য নামাবেন। ফাইন, তাইলে এখানে আল মুসা আছে, তারপরে আপনার কিস আইল্যান্ড আছে, তারপরে আল কাজেম আছে, সবচেয়ে বড় কথা হলো খার আইল্যান্ড আছে। তাহলে এখন এটা তো শুনতেছি প্রায় 1 সপ্তাহ যাবত বোধহয়, ইট হ্যাজ বিন এ বাজওয়ার্ড ফর 1 উইক অ্যাট লিস্ট, বা 1 উইক, মোর দেন 1 উইক। তাহলে এই পর্যন্ত কি এই দ্বীপগুলোতে একটি আমেরিকান সৈন্য কি ল্যান্ড করেছে? করেনি। তাহলে এই এই জায়গায় আমেরিকা এখন পর্যন্ত ব্যর্থর তালিকায় আছে। আচ্ছা, তারা ওপেন করবে আপনার হরমুজ। আমি হরমুজ সম্পর্কে এখনো বলি যে যে হরমুজ
দিল্লি দুরাস্ত, হরমুজ দুরস্ত। এখন পর্যন্ত হরমুজ আমেরিকার কাছ থেকে অনেক দূরে আছে। এই জিনিসগুলো ব্যাখ্যা আমেরিকার প্রেসিডেন্ট যা খুশি তাই বলবেন, আর তার বলার পেছনে আমাদেরকে দৌড়াতে হবে। আমরা দৌড়াবো না, কারণ তিনি কোন প্রকৃতির মানুষ এটা আমাদের মোটামুটি মানে আন্ডারস্ট্যান্ডিং এ চলে এসছে। তার কথা আমরা দৌড়াবো না। এইবার একটা কথা বলি, যে গ্রাউন্ডে প্যারাট্রপিং এর কথা বলা হয়েছে। এখানে আমাদের জিয়াউল হাসান ভাই কিন্তু একটা খুব মোটামুটি একটা ইঙ্গিত দিয়ে গেছে। এই জায়গায় আমি জাস্ট একটু এড করব। আচ্ছা, প্যারাট্রুপার্সরা যদি নামে, আকাশ দিয়ে নামছে, তো নামলে কি আইআরজিসি এতগুলো সৈন্য, প্রায় 6 লাখের মতো সৈন্য, রিজার্ভ ফোর্স আছে ধরেন, ট্রেডিশনাল ফোর্স আছে 10 লাখ, মানে 1 মিলিয়ন, আরো কমান্ডো টমান্ডো আছে ইরানে, তারা কি তখন হাত গুটিয়ে বসে শুধু প্যারাট্রুপিং এ যে নামতেছে আকাশ থেকে ভূমিতে সেটার দৃশ্য দেখবে, না তাদের কিছু করণীয় আছে? তো তাদের যেটা করণীয় আছে সেই করণীয়তে আমি অনুমান করি যে প্যারাট্রুপার যে যারা আছেন আমেরিকান সোলজার যারা প্যারাট্রুপিং করে নামবেন, তারা তো ওই ভূমিতে নামার আগেই তাদের জীবন থাকবে কিনা এই ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। আমার তো মনে হয় না। তো এইখানে একটা জিনিস বলেন, এখানে একজন বিখ্যাত আপনার ডিফেন্স অ্যানালিস্ট, ওনার নাম হলো স্যাম কায়ালি, মনে রাখবেন, খুবই নাম করা ওয়ার্ল্ডে। উনি একটা ডাটাটা দিয়েছেন আফগানিস্তানে আমেরিকানরা যে যুদ্ধ করেছে, আফগানিস্তান কিছু সময়ের জন্য তারা আফগানিস্তান নিয়ন্ত্রণে রেখেছিল, এটার উপর একটা ডেটা দিয়েছেন। তিনি বলেছেন আফগানিস্তানে হেরমান প্রভিন্স আছে একটা, সেই প্রভিন্সটা সেই প্রভিন্সটা সেই প্রভিন্সটার 28 গুণ বড় হলো ইরান। আফগানিস্তানের এই প্রভিন্সটা, হেরমান প্রভিন্স 28টা যুক্ত করলে ইরানের টোটাল ভৌগোলিক সীমারেখার সমান হবে। এখন বুঝতে পেরেছেন, এই হেরমান প্রদেশটা দখলের জন্য আমেরিকা এবং ব্রিটেন মিলে 30,000 সৈন্য নামিয়েছেন, এবং 30,000 সৈন্য নামানোর পরও টোটাল হেরমান প্রভিন্স কন্ট্রোলে আনতে পারেনি। এবং শেষ পর্যন্ত আফগানিস্তান ছেড়ে তো চলে আসলো, আফগানিস্তান থেকে তাদের সামরিক ঘাঁটি যেটা মিলিটারি বেস, তারা ছেড়ে চলে আসলো। তো এখন স্যাম কায়ালি যেটা বলতে চাচ্ছেন, তিনি বলতে চাচ্ছেন যে আফগানিস্তানে 30,000 মার্কিন এবং ব্রিটিশ সৈন্য ওইখানে ডিপ্লয় করেও তো কিছু করতে পারলো না। তাইলে আফগানিস্তানের যে কত গুণ শক্তিশালী ইরান, ইরান যে তার শক্তিমত্তার প্রমাণ দিয়েছে, এত বড় পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের সঙ্গে লড়াই করে, এটা তো আপনার বুঝতেই পারেন। এটা তো আর কোনো বলার অপেক্ষা রাখে না। আজকে কিন্তু 1 মাসের উপরে, 30 দিনের উপরে যুদ্ধ চলছে, আমি যদি ভুল না করে থাকি 33 দিনের মতো যুদ্ধ চলছে। 33 দিনের এই যুদ্ধে কিন্তু ইরানের কনসিডারেবল কোনো ড্যামেজ হয়েছে কিনা, যেটা ইরানের সামরিক শক্তি বা ইরানের মিসাইল স্ট্রেংথে কোনো খামতি ঘটেছে কিনা, এইরকম কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। এখন মিডল ইস্টে আমেরিকান যখন সৈন্য নামানো বা নামাচ্ছে, শুনছি যে নামাচ্ছে, এইটার পরিপ্রেক্ষিতে একটা রিটালিয়েটিং ডায়ালগ দিয়েছে ইরান। ইরান বলেছে ঠিক আছে, আমরা 1 থেকে 1.5 লক্ষ আইআরজিসি কে আমরা বাহরাইন এবং আরব এমিরেটসে ঢুকাবো। এখন আমেরিকা, কায়েলি এটাই বলছেন যে 10,000 20,000 সৈন্য মিডল ইস্টে নামিয়ে আমেরিকা কিচ্ছু করতে পারবে না, ল্যান্ড ফোর্স। তার কারণ যে 10 লক্ষ সৈন্য নামিয়েও ইরানের ভূখণ্ডে একটা পাও রাখতে পারবে না। যে ইরানের যে ভৌগোলিক অবস্থা এতটাই বন্ধু, সেটা কখনোই পারবে না, কেউই পারে না, আফগানিস্তানকেও পারে না, ইরানকেও পারবে না। প্রায় একই ধরনের মানে আপনার ল্যান্ডস্কেপ ক্যারেক্টারিস্টিক্স। তো উনি তো সবকিছু, উনি আফগান যুদ্ধের সময় উনি ফিজিক্যালি ওইখানে ভিজিটও করেছেন এই ভদ্রলোক কায়েলি। উনি বলেছেন এটা সম্ভব না। তো এরকম 10-20 হাজার সৈন্য ডেপ্লয় করে উনি এই যে হরমুজের চারিদিকের আইল্যান্ড গুলো দখল করে এক লাফে হরমুজে ঢুকে যাবেন এবং হরমুজের কন্ট্রোল নিবেন, এগুলোকে কায়েলি বলেছেন এগুলো হাস্যকর। এগুলো কেন বলা হচ্ছে? এখন আমিও অবস্থা দৃষ্টি মনে করছি যে একটা ঐতিহাসিক ঘটনার কথা বলি। সুয়েজ ক্যানেল নিয়ে, সুয়েজ খাল নিয়ে এই গন্ডগোল বাঁধিয়ে ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু তাদের পৃথিবী থেকে তাদের শক্তিমত্তার অবস্থান হারিয়েছে। এবং কর্নেল নাসের যখন সুয়েজ ক্যানেলকে ন্যাশনালাইজ করলো, তখন ব্রিটেন এবং ফ্রান্স খুব লাভ দিয়ে উঠলো এবং মিশরকে খেয়ে ফেলবে, ধরে ফেলবে, এরকম হুমকি দিয়ে যুদ্ধের উপক্রম, এরকম অবস্থা সাজো ব্রিটেন এবং প্যারিস এবং লন্ডনে শুরু হয়ে গেল। এখন প্রশ্নটা হলো এই, তখন কে আসলো? রাশিয়া আসলো। তখন তো রাশিয়া ছিল না,
তখন ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বলল যে খবরদার, ব্রিটেন এবং ফ্রান্সকে বলে দিল এক পা এগোলে সুস্থ দেহে ফেরতে দেব না। শেষ। এই ঘোষণাটার পরে রাশিয়া মানে সোভিয়েত, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার এই ঘোষণাটা দেওয়ার পরপরই কিন্তু আপনার দৃশ্যপট পরিবর্তন। ব্রিটেন এবং ফ্রান্স পৃথিবীতে তাদের যে শক্তিমত্তা, প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য একেবারে জিরোর কোটায় গিয়ে পৌঁছল। আমার যেটা মনে হচ্ছে, ইরান ইজ এ স্প্যানিশ আলসার ফর দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এন্ড ইসরায়েল। ইসরায়েলকে রাখি সাথে। স্প্যানিশ আলসার তার মানে কি নেপোলিয়ন বোনাপার্ট স্পেন দখল করতে গিয়ে কিন্তু ওয়াটারলু যুদ্ধ বাঁধালেন প্রকৃতপক্ষে। তাইলে এটাও এবং তার পতন হলো নেপোলিয়ন বোনাপার্টের। তো আমি মনে করি যে আমেরিকার স্প্যানিশ আলসার হলো আপনার এই ইরান যুদ্ধ। ইরানকে আক্রমণ করে আমেরিকা স্প্যানিশ আলসার তৈরি করেছে। যত কথাই বলো, এগুলো এত সোজা না। এত আমেরিকা এত গর্ব করে কেন বলেন তো? আমেরিকার সবচেয়ে সফিস্টিকেটেড প্লেন সারা ওয়ার্ল্ডে 16টা আছে এবং এটা আমেরিকারই আছে। এগুলোর আর ভার্সন নাই। এই প্লেনটার নাম হলো E3 সেন্ট্রি। এটা কিন্তু গাইড করে, এটা গাইড বিমান। এটা উপরে এটাতে রাডার আছে, কম্পিউটার আছে, সবকিছু। এটা সাইন মানে বলে দেয় কে কোথায় আছে, কোন অবস্থা, কার অবস্থান কোথায়, ডিটেক্ট করে দেয়। এবং মিসাইলের অবস্থান কোথায় আছে, শত্রুর অবস্থান কোথায় আছে, সবকিছু গাইড করে দেয়। এটা তো প্রিন্স সুলতান আমেরিকান এয়ারবেজে ছিল। সরি, আমেরিকান এয়ারবেজ মানে প্রিন্স সুলতান সৌদি আরবের। এটা তো ইরান নষ্ট করে দিল মিসাইল চার্জ করে। একটা বিমানের দাম $1 বিলিয়ন। এখন 16টা আছে, একটা গেল, আর আছে 14টা। কেউ বলে 13টাই ছিল, একটা গেছে, 12টা আছে। তাহলে এত সফিস্টিকেটেড প্লেন ডিস্ট্রয় করলো ইরান, ওই কোনো প্রিভেন্টিভ মেজার তো আমেরিকা নিতে পারলো না। হ্যাঁ, আমেরিকা যে কাজগুলো করেছে ইট ইজ ভেরি রাফ এবং দে আর নট ফলোইং দ্য প্রিন্সিপাল অফ ওয়ার এট অল। আপনি দেখবেন ইরান কিন্তু যুদ্ধনীতি ভঙ্গ করে নাই, সিভিলিয়ান টার্গেটে কখনোই অ্যাটাক করে নাই, দেখছেন? কিন্তু আপনি দেখেন আমেরিকা কি করলো, তেহরান ইউনিভার্সিটিতে করলো এবং ইস্পাহান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে করলো। আপনার ছাত্রদের আবাসস্থলে প্রথমে তো শুরু করলো আপনার গার্লস স্কুলে, ছোট বাচ্চাদের স্কুলে অ্যাটাক করে। তো সুতরাং আমেরিকা যা করছে তাতে বিশ্ব আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে, এই কথা কিন্তু স্বীকার করতেই হবে। এবং আপনাকে আরেকটা জিনিস চেচেন বলতে আর্মিদের ইচ্ছে, বিষয়ে একটু জানতে স্পেন চাই। স্পেন চেচেন আর্মিরা হালকা স্পেন স্পেন হুম, পরিষ্কার, স্পেন পরিষ্কার ভাবে আজকে বলে, গতকাল বলে দিয়েছে, একদম পরিষ্কার করে যে আমার আকাশ, আমেরিকাকে বলেছে আমার আকাশ আপনাকে ব্যবহার করতে দেব না ইরান আক্রমণের জন্য। নেটোভুক্ত একটা দেশ কিন্তু প্রথম মুখ খুলেছে এবং কঠিন ভাবে খুলেছে। এবং এইটাকে ফলো করে ইটালিও বলেছে তাইলে আমার আকাশ আমি দিব না ব্যবহার করতে। এই কিন্তু শুরু হলো এবং ফ্রান্স কিন্তু বলে ফেলবে। তাইলে এই যে মিত্রহীন অবস্থায় আমেরিকা লড়ে যাচ্ছে এবং লড়ে গিয়ে মানে ইরানের প্রকৃতপক্ষে কোনো আপনার ইয়ে ঘটাতে পারে নাই, সেই রকম কোনো ক্ষতির কারণ হইতে পারে নাই যেটার জন্য যে আপনার আহ এখানে আরেকটা জিনিস দেখেন। এই আহ, তাইলে ইরান যদি এতই ভয় পায়, তাইলে ইরানের স্পোক্স পারসন কেন বললো যে আমেরিকান সৈন্যদের আসতে দেন, লেট দেম কাম টু আওয়ার ল্যান্ড, আমরা হাঙ্গরের ইয়া করে দিব, হাঙ্গরকে খাওয়ানোর ব্যবস্থা করবো। কি সম্পর্কে বলছে জান? হরমুজ। হরমুজ দখল করতে আসবে তো, তো হরমুজ প্রণালীতে, হরমুজ স্ট্রেটসে যে হাঙ্গর গুলো থাকে, এগুলো দিয়ে আমরা তাদেরকে খাইয়ে ফেলবো। আমার কথা হলো, আমার তিনটা কথা। ইরানের রেজিম চেঞ্জ করতে না পারলে, এক, ইরানের ভূখণ্ডের 1 অঞ্চল দখল করতে না পারলে, হরমুজের উপরে অবস্থান বা দখলে না নিতে পারলে, আমরা অবশ্যই ধরে নিব আমেরিকা কোনোভাবে যুদ্ধে জয়ী হতে পারে নাই। ডোনাল্ড ট্রাম্পের কথা বলছেন, এটা দিয়ে শেষ করব। সে আসলে কি চায়? সে আসলে যেটা চায়, পাগল চায় ধ্বংস, পাগল সৃষ্টি বুঝে না। তাইলে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে লিড করছে, সেটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমার খুব অবাক লাগে যে আমেরিকান কংগ্রেসম্যান এবং সেনেটররা কি সবাই কি গোল খেয়ে বসে আছে, তামাকের গোল? আমি তো বুঝতে পারছি না। অনেকে তামাকের গোল মাখে, গোল মাখলে একটা নেশা হয়, হ্যাঁ, দাঁতের মধ্যে লাগিয়ে এটাতে দাঁত মাজে এবং নেশা হয়, তামাক পাতা দিয়ে গুঁড়া করে বানায়। তারা কি সবাই এই গোল খেয়েছেন? এই সবগুলো, তাদেরকে কোনো দায় নাই, দায়িত্ব নাই, কংগ্রেস এবং সেনেটের কোনো দায়িত্ব নাই। তাকে এখনো থামাচ্ছে না কেন? না থামালে তো পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে। এখানে চেচেন যোদ্ধার কথা বললেন, তার নাম হলো রমজান কাদিরভ, যিনি ওই যে চেচেন লিডার,
মানে চেচনিয়ার প্রেসিডেন্ট বোধহয় উনি, হ্যাঁ, রমজান চেচেন কাদিরভ। আর্মেনিয়ার, হুম, হ্যাঁ হ্যাঁ, মিলিটেন্ট লোক, দাঁড়িয়ে একেবারে বুক পর্যন্ত, মানে হুম, বলেছে যে আমরা ইরানের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করব। এই কিন্তু শুরু হলো, সেটাও কিন্তু ইউরোপের একটা শক্তি। চেচেনরা কিন্তু ইউরোপিয়ান রিজিয়নে, একটা ইউরোপের দেশ কিন্তু সরাসরি ডিক্লেয়ার করে ফেলছে, তাদের রাষ্ট্রপ্রধান বলেন বা লিডার বলেন, সর্বোচ্চ নেতা বলেছে, রমজান কাদিরভ বলেছে। এই রমজান কাদিরভ কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে এবং রাশিয়াকে হেল্প করেছে। রমজান কাদিরভ সাংঘাতিক আমেরিকার বিরোধী, এবং ইউক্রেনকে খোঁচা দিয়ে, মানে আমেরিকার আপনি ইউক্রেনকে বিদ্রোহী করেছে রাশিয়ার বিরুদ্ধে একমাত্র আমেরিকা। এটা রমজান কাদিরভ জানে, তাই রমজান কাদিরভ রাশিয়ানদেরকে ট্রুপস দিয়েও কিন্তু সহযোগিতা করেছে। সুতরাং এইটাও একটা সিগনিফিকেন্ট বিষয় যে একটা ইউরোপের দেশ সরাসরি বলেছে যে আমরা ইরানের সাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট, ভেরি ইনস্ট্রাকটিভ অ্যান্ড ইন্ডিকেটিভ। ধন্যবাদ।